সো স্টার্ট করি। আমরা আজকে শুরু করব আমরা অধ্যায় চ্যাপ্টার 5। ব্লার হয়ে গেছে না? ঠিক আছে ঠিক আছে, সমস্যা হবে না। চ্যাপ্টার 5 এর নাম কি জানো তোমরা? বিন্যাস ও সমাবেশ, ইংলিশে পারমিটেশন কম্বিনেশন। পারমিটেশন আর কম্বিনেশন দুটা জিনিস নিয়েই আমাদের তৈরি হচ্ছে। চলো শুরু করি আমরা। আচ্ছা দাঁড়াও, আমি ফোকাস করে দিচ্ছি। হ্যাঁ, এখন ফোকাস করে দিচ্ছি, হয়ে যাবে। চ্যাপ্টার 5 লিখো তোমরা, লিখবে হচ্ছে পারমিটেশন কম্বিনেশন। বিন্যাস ও সমাবেশ তো দুটো শব্দ স্যার, বিন্যাস ও সমাবেশ। তো আমরা এই দুটো শব্দের আগে পরিচয় নিয়ে নিব। বিন্যাস আমাদেরকে কি বলে, সমাবেশ আমাকে কি বলে, এই পরিচয়গুলো আগে নিয়ে নিব। কেমন? যদি আমরা পরিচয়গুলো জেনে যাই তাহলে আমাদের মূল অঙ্কগুলোতে কি কি কাজ করা লাগবে তা বুঝতে পারবো। সো আমরা দুই পাশে দুইটা শব্দ লিখে ফেলি। একটা লিখব বিন্যাস, আর এক পাশে লিখব সমাবেশ। সো বিন্যাস ভার্সেস সমাবেশের একটা তুলনামূলক স্টাডি আমরা আগে শুরুতে করি। সমাবেশ কি সেটা দিয়ে শুরু করব। আচ্ছা, সমাবেশ শব্দটা আমরা কোথায় শুনি? একটা শব্দের সাথে যুক্তভাবে শুনি, সভা সমাবেশ, রাইট? সভা সমাবেশ, ঠিক আছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সভা সমাবেশ ডাকা হচ্ছে, ঠিক আছে। কি আমি কি সেটা আমি রাজনৈতিকভাবে কোনো কিছুই না, বাট আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। সো এর পক্ষ থেকে সভা সমাবেশ ডাকা হচ্ছে, এটা নিয়ে অ্যাকশন রিয়াকশন হবে। তো এই শব্দটা দ্বারা তুমি তো বুঝতে পারতো, তাহলে কি বোঝাচ্ছে? যে যারা যারা আওয়ামী লীগের সমর্থন করে তারা ওই সমাবেশের মধ্যে আসবে, তারা ওই কমিউনিটিতে আসবে। বিএনপি যদি সমাবেশ ডাকে তাহলে বিএনপি যারা সমর্থন করে তারা ওইখানে আসবে। উমাইর স্যার যদি সমাবেশ ডাকে উমাইর স্যারকে যারা সমর্থন করে চলে আসবে, ঠিক আছে স্যার। যে ইন্ডিয়াতে যেমন হয়েছে যে অভিনেতা থালাপতি বিজয় থালাপতি কি মুখ্যমন্ত্রী হয়ে গেছে। সো হইতেই পারে যে আস্তে আস্তে উমাইর স্যার ফেমাস হইতে এমন হয়ে গেল যে উমাইর স্যার কি করতেছে, অ্যাটলিস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন করতেছে, এটাও হতে পারে, রাইট? সো আমি যখন সমাবেশ ডাকবো তাহলে আমার সমর্থকরা চলে আসবে। তার মানে এটা একটা গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ সামথিং। সমাবেশ মানে গ্রুপ অফ সামথিং, ঠিক আছে। একটা আন্ডার সার্টেন কন্ডিশন, একটা নির্দিষ্ট কন্ডিশনের আন্ডারে একটা গ্রুপ অফ কিছু একটা, সেটা মানুষ হতে পারে, জিনিস হতে পারে, রাইট? বুঝতে পারছো? আমার কাছে 5টা শার্ট আছে ধরো, তাহলে 5টা শার্ট হলো একটা সমাবেশ। বুঝতে পারছো ব্যাপারটা নাকি বুঝো নাই? একত্র করা, সেই হচ্ছে ব্যাপার। সো আমার কাছে অনেকগুলো ড্রেস আছে, অনেকগুলো কাপড় আছে। আমি বললাম যে শার্টগুলোকে আমি আলাদা করব, তাহলে কয়টা শার্ট আছে, শার্টগুলোকে আমি নিয়ে আসলাম, দ্যাট ইজ সমাবেশ, রাইট? ওকে। তো বাছাই করে নেওয়া কোনো একটা জায়গা থেকে। ধরো এখান থেকে আমি বললাম যে আমি 3জন ভাগ্যবান শিক্ষার্থী বাছাই করে নিয়ে আসবো, যাদের 3 জনের মধ্যে থেকে আমি একটা 3 জনের মধ্যে আমি একটা কি কম্পিটিশন করাইয়ে ওইখানে প্রথম যে হবে তাকে আমি বিজয়ী ঘোষণা করব। তো তোমাদের মধ্যে থেকে যে 3 জন বাছাই করে নিয়ে আসতে চাচ্ছি, বাছাই করার জন্য ধরো আমি লটারি করলাম। সো কতভাবে এই লটারিতে ফলাফলে তোমরা বাছাই হতে পারো। ধরো আজকে তোমরা উপস্থিত আছো 5 জন। সো এই 5 জনের মধ্যে থেকে আমি 3 জনকে নিব। 3 জন কে হতে পারে? আমার কাছে তোমরা 3 জন হতে পারো, অথবা তোমাদের থেকে 2 জন, এখান থেকে 1 জন হতে পারে, রাইট? সো তোমাদের থেকে 2 জনও বিভিন্নভাবে তোমাকে নেওয়া যায়, তোমাকে নেওয়া যায়, এই 2 জনকে নেওয়া যায়।
সো এদের থেকেও হয় একে নেওয়া যায়, তাহলে নাইলে একে নেওয়া যায়। আবার আরেকটাভাবে করা যায়, এদের দুজনকে নিলাম, তোমাদের মধ্যে থেকে শুধু একজন নিলাম। সো এদের দুইজন মাস্ট আসতেছে, এখান থেকে আসতেছে। সো এখানে অনেকগুলোভাবে আমি 3 জন শিক্ষার্থীকে বাছাই করে নিয়ে আসতে পারি আমাকে অ্যাসিস্ট করার জন্য, বা আমাকে কোনো একটা জায়গায় সাহায্য করার জন্য। তাহলে এই বাছাইয়ের কতটা পদ্ধতি আছে, কতটা পদ্ধতিতে আমরা সমাবেশ করতে পারি। 5 জন ব্যক্তি থেকে 3 জন ব্যক্তির একটা সমাবেশ আমরা কতভাবে করতে পারি, সেটাই হচ্ছে সমাবেশের আলোচ্য বিষয়। বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝতে পারছো? তো তোমাদের 3 জনকে নিয়ে একটা সভা বানাবো, ওই সবার জন্য কতভাবে সমাবেশ হতে পারে তোমরা 3 জন মিলাই, ঠিক আছে? এরকম হয় না যে গ্রামের মধ্যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ইউনিয়ন পরিষদ কত সদস্য বিশিষ্ট কমিটি জানো তোমরা? 13 সদস্য বিশিষ্ট। ভেরি গুড, তোমাদের তো পড়ালেখা অনেক ভালো করা আছে। যার মধ্যে কি একজন 3 জন নারী, 3 জন নারী সদস্য, একজন চেয়ারম্যান, বাকি 9 জন বিভিন্ন ওয়ার্ডের মেম্বার থাকে, রাইট? সো এই যে মেম্বার বা সদস্য, এগুলার নির্বাচনে অনেকজন দাঁড়াইছে, ধরো কথার কথা। সো সদস্য নির্বাচনে ধরো কথার কথা, এই যে 9 জন যে মেম্বার নির্বাচিত হয়, 9 জনের জন্য দাঁড়াইছে ধরো 50 জন। 50 জনের মধ্যে ধরো কথার কথা 9 জন হবে। সো কীভাবে সমাবেশটা হবে সেটা নিয়ে আমরা দেখতে পারি। তো এই ব্যাপারগুলো আসলে খুবই মজার বিষয় যে আমরা সমাবেশগুলো কীভাবে করতে পারতেছি। সমাবেশগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া হবে। একই গ্রুপ থেকে সমাবেশ করতে পারি, ডিফারেন্ট গ্রুপ থেকে করতে পারি। যেমন মেম্বার নির্বাচনের ক্ষেত্রে সেটা কি বলতেছি, একটা ওয়ার্ডে 5 জন দাঁড়াইছে, আরেকটা ওয়ার্ডে 13 জন দাঁড়াইছে, আরেকটা ওয়ার্ডে 2 জন দাঁড়াইছে, আরেকটা ওয়ার্ডে দাঁড়াইছে 1 জন। তো প্রত্যেক ওয়ার্ড থেকে 1 জন করে নিতে হবে না, তখন কিন্তু আমরা ডিফারেন্ট গ্রুপ থেকে নিচ্ছি। হ্যাঁ, চলে আসেন স্যার, আপনার অপেক্ষায় ছিলাম আমরা, বসেন। ওকে, তো স্যারের আমরা তাহলে এখানে যেটা বলতে চাচ্ছি, আমাদের সহজ ভাষায় বলতে চাইলে সেটা হলো যে আমরা একই জায়গা থেকে বাছাইটা করে নিয়ে আসতে পারি, অথবা ভিন্ন জায়গা থেকে করে আনতে পারি। আমার কাছে 2টা বক্স আছে, প্রতিটা বক্স থেকে একটা করে বল নিব, ঠিক আছে? প্রতিটা বক্স থেকে একটা করে বল নিব, ডিফারেন্ট নাম্বারের বল আছে। সো এখন আমার নেওয়ার জায়গা 2টা। সো আমাদের একই জায়গা থেকেও নেওয়া হতে পারে, ডিফারেন্ট জায়গা থেকে নেওয়া হতে পারে। এগুলো সবগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, কেমন? সো ভাবতে একটু কঠিন লাগে। কেন কঠিন লাগে? কারণ এখানে অনেকগুলো পসিবল ওয়ে আছে, রাইট? আমার ছোটোবেলা থেকে এগুলো খুব ভালো লাগতো, বিন্যাস সমাবেশে এই জিনিসগুলো খুব ভালো লাগতো, ঠিক আছে? একটা খুব কমন একটা আমার সাইকোলজিক্যাল বলি, এইটা আমার খুব হয়। ছোটোবেলা দেখতে আমি চিন্তা করতাম আমার এই 10টা আঙ্গুল দিয়ে, এই 5টা আঙ্গুল দিয়ে, এই 5টা আঙ্গুলকে আমি সবগুলো টাচ করলে কয়ভাবে টাচ করতে পারতেছি? এই যে আমি টাচ করতেছি আচ্ছা 10ভাবে, ঠিক আছে, ভেরি গুড। তো এইভাবে এরকম অনেক কিছু আমি ট্রাই করার চেষ্টা করেছি, কয়ভাবে করা যায়, কতটা উপায়ে এগুলোকে বাছাই করা যায়, পেয়ার করা যায়, এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করি। যেমন এখানের মধ্যে আমরা যদি চিন্তা করি যে কোনো একটা রুমে যে কজন আমরা আছি, আমরা সবাই যদি হ্যান্ডশেক করি, কয়টা হ্যান্ডশেক হবে বলতে পারবা? কয়টা হ্যান্ডশেক হবে? সো তোমাদের তখন কিন্তু বাছাই করা শুরু করতে হবে কি, যে আমি করব এখানে আর কজন, 3 জন, 6 জনের সাথে, তাহলে আমি বাদ চলে গেছি। তারপর তোমাদের যে কোনো একজন সেকেন্ড জন করবে 5 জনের সাথে, তারপর সেও বাদ চলে গেছে, সে তো সবার সাথে করে ফেলছে, বাকিদের সাথে, আমার সাথে তো অবশ্যই আগে করে ফেলছে। সো সে 5টা, তারপরে যেন আরও 4টা, তারপর যেন আরও 3টা, তারপর যেন আরও 2টা, তারপর লাস্টে একজন একটা, আরেকজনের তো সবার সাথে করা হয়ে গেছে অলরেডি। সো এইভাবে আমরা ভেঙে করতে পারি, কিন্তু ভেঙে করতে অনেক কঠিন হয়ে যায়। সবচেয়ে সহজ বিষয় আরও প্রবলেম আছে। যেমন তোমরা ক্রিকেট খেলা দেখো, গ্রুপের মধ্যে প্রত্যেকের সাথে ম্যাচ খেলে। তো একটা গ্রুপে যদি 7 জন হয়, ম্যাচ সংখ্যা কয়টা হবে? তো এইগুলোও সেম কথা, হেড টু হেড যখন কাউন্ট হয় তখন গিয়েও আমাদের কিছু জিনিসপাতি স্যার এখানে তুলনা করতে হয়। এখানে আমরা কি করতেছি, প্রতিবারে এই 7 জনের মধ্যে থেকে কতটা ইউনিক উপায়ে 2 জন করে বাছাই করা যায় সেটা বের করলে হয়ে গেছে না স্যার? সো এটাও একটা সমাবেশ, এটাও একটা কি সমাবেশ স্যার। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ খেললো, নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ খেললো, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেললো, 3 জনের কাছেই হারলো, ঠিক আছে? সো এইবার ব্যাপারটা ওই গ্রুপে কিন্তু এটা ছাড়াও আরও ম্যাচ আছে না? এই 4 জনের গ্রুপের মধ্যে আরও ম্যাচ থাকতে পারে না? অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড খেলতে পারে, অস্ট্রেলিয়া ইন্ডিয়া খেলতে পারে। তার মানে প্রতিবার এই 4 জন থেকে আমরা কয়জন বাছাই করতেছি? 2 জন বাছাই করতেছি। এরকম কতটা ভাবে করা যায় সেটাই সমাবেশ। আর সেই সমাবেশটা বের করতে পারলে ম্যাচ সংখ্যা বের হয়ে গেছে, রাইট?
মজার বিষয় হচ্ছে এই জায়গায়। তো সমাবেশ দিয়ে আমরা এরকম অনেক মজার মজার প্রবলেমগুলো সলভ করতে পারবো, এটা মানে জাস্ট বাছাই করা। এবার আসো স্যার বিন্যাসে আসি। বিন্যাস মানেই বুঝতে পারতেছো যে আমার কাছে ধরো 3টা শার্ট আছে। কি আছে? 3টা শার্ট আছে আমার কাছে। 3টা শার্ট আছে আমার কাছে। সপ্তাহের দিন আছে কয় দিন? 7 দিন। কিন্তু আমি 7 দিন না, আমি 6 দিন বাইরে থাকি, ঠিক আছে? তো আমি 3 দিনের ক্লাসটার ধরো কি করলাম, প্রথম 3 দিন, তারপরে 3 দিন। সো এখানে তাহলে প্রতি 3 দিনে আমার একবার শার্টগুলোকে এক্সচেঞ্জ করতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে 3 দিনের ক্লাস্টারে প্রথম দিন আমার কাছে একটা লাল শার্ট আছে, এটা ধরো, একটা কালো শার্ট আছে, একটা সাদা শার্ট আছে। তো আমি লাল শার্ট, কালো শার্ট, সাদা শার্টগুলোর মধ্যে যে কোনো একটা প্রথম দিন পড়তে পারি না 3 দিনের ক্লাস্টারের মধ্যে? আরেকটা দ্বিতীয় দিন পড়তে পারি, আরেকটা তৃতীয় দিন পড়ব। এখন এইভাবে যে সাজাচ্ছি আমি, প্রথম দিনে, দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে আমার আছে লাল, সাদা, কালো। এই 3টা শার্টের মধ্যে আমি 3 দিনে কতভাবে সাজাতে পারি চিন্তা করে দেখো তো স্যার। আমি এখানে কয়েকটা লিখতেছি। লাল, সাদা, কালো লিখা যায়। লাল, কালো, সাদা হতে পারে, হতে পারে কিনা স্যার? হতে পারে। আরো হতে পারে স্যার, আরো 2টা আমরা এখানে লিখতেছি। কালো, লাল, সাদা হতে পারে। তারপরে কালো, সাদা, লাল হতে পারে। শেষ পর্যন্ত লাল দিয়ে শুরু করছি এমন দিনগুলো সব হয়ে গেছে। সাদা দিয়ে শুরু করাগুলো করতে হবে স্যার। এবারে সাদা, কালো, লাল, সাদা, লাল, কালো। বাচ্চারা একটু খেয়াল করতে হবে স্যার, কারণ আমি এই শব্দগুলো তোমাদেরকে বুঝাই দিতে পারলে তোমাদের অঙ্ক একেবারে মানে পানির মতো সহজ হয়ে যাবে স্যার। ভালো মতো বুঝিও স্যার। লাল, সাদা, কালো, লাল, সাদা, কালো, সাদা, লাল, লাল, কালো, সাদা, লাল, সাদা, কালো, সাদা, কালো, লাল, সাদা, লাল, কালো, এই 6টা উপায়ে আমি ওই 3টা শার্টই স্যার বাছাই করা আছে। 3টা থেকে 3টাই, আমি কোনোটা থেকে কম বেশি নিচ্ছি না। কিন্তু আমার এই 3টাকে কোন দিন কোনটা পড়বো সেইটারও 6টা অর্ডার আছে। দেখছো স্যার? বুঝো নাই? আরেকভাবে বুঝাই। তোমরা 3 বান্ধবী বসে আছো এক বেঞ্চে, বুঝছো? এখন প্রথম বেঞ্চে তুমি বসলা, তারপরে বেঞ্চে সে বসলো, তারপরের পজিশনে সে বসলো। এখন চাইলে শুরুতে সে বসতে পারতো না, অথবা আমাদের 3rd পার্সনটা বসতে পারতো, অথবা সেকেন্ড পজিশনে তুমি শুরুতে আসো, ঠিক আছে, সেকেন্ড পজিশনে এরা আগে পিছিয়ে হয়ে যেতে পারে। এরকম করে অনেকগুলা বিন্যাস হইতে পারে না স্যার? হ্যাঁ, কম্বিনেশন বলবো না, এটাকে বলবো হচ্ছে তোমার পারমিটেশন। সো অনেকগুলো পারমিটেশন হতে পারে, তাহলে অনেকগুলো উপায় তোমরা বিন্যস্ত হতে পারো। এই ব্যাপারটাই হচ্ছে এখানে বোঝাচ্ছি। সো আমার শার্টগুলাকে আমার 3 দিনের ক্লাস্টারে, অর্থাৎ তোমরা আমার কাছে রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন আসো। আমি চাই যে তোমরা 3 দিন আমাকে 3টা শার্টে দেখো, ঠিক আছে? তো এটা তো আমার মেনটেন করা হয় না অ্যাকচুয়ালি। আমার যখন যেদিন যেটা মন চাই ধুম করে নিয়ে চলে আসি, পরে ফেলতেছি। আজকে এটা বললাম, কালকে এটা বললাম, হয়ে গেছে। কিন্তু ধরো এইভাবে আমি চিন্তা করলাম যে না, আমাকে চিন্তা করতে হবে যে আমি 3টা শার্ট 3 দিনে পরবো। সো রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3 দিন। সো এখন রবিবারে আমি তো যে কোনো একটা শার্ট পরতে পারি, রাইট? মঙ্গলবারে গিয়ে আবার ডিফারেন্ট একটা শার্ট, বৃহস্পতিবারে গিয়ে ডিফারেন্ট একটা শার্ট। এই 3টা শার্ট 3টা দিনে যদি আমি ডিস্ট্রিবিউট করতে চাই, এটাকে যদি সাজাতে চাই, এতভাবে সাজাতে পারি। বুঝছো ব্যাপারটা? তাহলে এতভাবে সাজাতে গিয়ে আমরা হিমশিমখাই গেছি যে 3টাকে 3 দিনে ভাগ করে সাজাতে গেলে অবস্থা খারাপ হয়েছে। 6টা পেয়ে গেলাম, একটু বেড়ে গেলে সংখ্যাটা আরও অনেকগুলো কম্বিনেশন চলে আসবে, আর একটু বেড়ে গেলে আরও অনেকগুলো কম্বিনেশন। মাথা তো পুরো নষ্ট হয়ে যাবে স্যার, মাথা পুরো নষ্ট হয়ে যাবে না স্যার? তো মাথা পুরো নষ্ট হয়ে যাবার উপক্রম আমাদের। তাহলে এইটার জন্য আমাকে বিন্যাস, ম্যাথের মধ্যে বিন্যাস জিনিসটা কেমন করে সেটা দেখতে হবে। সো এটা কতভাবে বিন্যাস করা যায় সেটা বিন্যাসের মধ্যে পড়বো, আর কতভাবে তোমাদের মধ্যে থেকে বাছাই করা যায় সেটা দেখবো সমাবেশের মধ্যে। বুঝছো আমার কথা?
ওই যে বলছিলাম তোমরা একটু আগে বলতেছিলাম ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ 4টা দল মিলে একটা গ্রুপে গঠিত হয়েছে। এই 4টা দলের গ্রুপ থেকে এই চারটা দলের গ্রুপ থেকে যে কোনো মানে 4টা দলের গ্রুপের মধ্যে মোট কয়টা ম্যাচ হবে সেটা কি 4 জন থেকে 2 জন করে বাছাই করে নেওয়া না স্যার? ওইটা সমাবেশের মধ্যে পড়ে। কিংবা আমরা রুমের মধ্যে এখন যে কজনই আছি, আমরা রুমের মধ্যে এখন 7 জন আছি, 7 জনের হ্যান্ডশেক সংখ্যা কয়টা হবে সেটা বের করতে পারি স্যার। ওকে, বুঝতে পারছো? তারপরে হচ্ছে এরকম আসলে চিন্তা করতে গেলে স্যার অনেকগুলো চিন্তাভাবনা করা যায়। ধরো তোমরা ক্রিকেটের কথা যেহেতু বলতেছি, ক্রিকেটটা নিয়ে খুব বারবার কথা বলতে চাচ্ছি, কারণ আমাদের কাছে ফেমাস স্পোর্টস হিসেবে ক্রিকেট, যদিও আমার পছন্দের খেলা হচ্ছে ফুটবল, রাইট? বাট ক্রিকেটে এটা উদাহরণটা খুব সুন্দরভাবে দেওয়া যায়। ফুটবলের তো মাঝখান দিয়ে খেলোয়াড় চেঞ্জ করে, ক্রিকেটে তোমার যে 11 জনকে আজকে সিলেক্ট করছে সেই 11 জনই খেলবে, রাইট? কিন্তু স্কোয়াড থাকে 17 জনের, ঠিক না স্যার? স্কোয়াড থাকে 17 জনের। 17 জনের স্কোয়াড থেকে বা 15 জনের স্কোয়াড থেকে 11 জনকে বাছাই করতেছে। বুঝতে পারতেছে ব্যাপারটা নাকি বোঝা যায় না? সো কতভাবে বাছাইটা করা যায়, কতভাবে বাছাই করা যায়। আবার বাছাই করার সময় তুমি কন্ডিশনও চেঞ্জ করে ফেলতে পারো স্যার। তুমি বললা যে না, সিলেক্টরদেরকে বলতেছো এই ক্রিকেট খেলা বুঝো, ক্রিকেট খেলা না বুঝে দুমদাম সিলেক্ট করলে হবে না। ছোটোবেলা থাকতে আমরা ক্রিকেট খেলতাম ফোনের মধ্যে, দুমদুম যদি না বুঝলে মানে গণহারে সব প্লেয়ার নিছি, সব ব্যাটসম্যান নিয়ে বসে আছি, সব কি নিয়ে বসে আছি? ব্যাটসম্যান নিয়ে বসে আছি। এদিকে বল করতে এসে যখন ছোটো ছোটো টিপি ফোনের মধ্যে, বুঝছো, বল করতে এসে দেখি যে প্রিসাইসলি বলও করা যাবে, সব নোবল হয়ে যাচ্ছে। কেন? সব ব্যাটসম্যান নিয়ে বসে আছি আমি। পরে বুঝতে পারলাম যে না, তখন তো ছোটো ছিলাম, আস্তে আস্তে খেলা যখন দেখতেছি না, সব তো ব্যাটসম্যান নেওয়া যায় না, এখানের মধ্যে ব্যাটসম্যান, বোলার, উইকেট কিপার সবই লাগবে তোমাকে। সো তোমাকে বলতেছে মিনিমাম 1 জন উইকেট কিপার লাগবে। তোমার এখানে স্কোয়াডে কয়জন আছে? 3 জন আছে। ধরো মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আর আমাদের ধরো যে আরেকজন উইকেট কিপার হচ্ছে আমাদের সোহান, ঠিক আছে? হ্যাঁ, লিটন দাস, এই যে 3 জন আছে। ধরো এই 3 জনকে তোমার কি করছে? এই 3 জন থেকে কিপার বাছাই করতেছে। 1 জন মাস রাখতে হবে তোমাকে বলিস, নাম্বার 1। তারপরে বললো কি স্যার, তারপরে শোনো, সবাই ভালো মনোযোগ দিয়ে শোনো। তারপরে বললো ব্যাটসম্যান আছে তোমার কাছে 7 জন, এইখান থেকে তুমি 4 জন রাখতে হবে, মাস্ট 4 জন ধরো, কথার কথা শোনো না, মাস্ট 4 জন রাখতে হবে। তারপরে বোলার আছে তোমার কাছে ধরো 5 জন, তোমার এইখান থেকে ধরো মিনিমাম নিতে হবে 2 জন বা 3 জন, ধরো বোলার নিতে হবে 3 জন। ধরো অলরাউন্ডার আছে তোমার কাছে আরো কিছু সংখ্যক, সেখান থেকে অলরাউন্ডার নিতে হবে 2 জন। এরকম করে করছো, তুমি দেখলে যে তোমার তো 9 জন হইলো, বাকিগুলো ইচ্ছা মতো। সো এরকম কমপ্লেক্স প্রবলেমগুলো কিন্তু আমরা সিলেকশন করা দেখে ফেলবো। তোমাদের কাছে এখন মনে হচ্ছে অনেক কঠিন মনে হয়, স্যার একবার কিপার থেকে কিপার বাছাই করবো, একবার ব্যাটসম্যান থেকে বাছাই করবো, একবার বলে কি স্যার বোলার থেকে বাছাই করবো, একবার অলরাউন্ডার থেকে বাছাই করবো, তারপরে আমার টিম ফিল আপ হয়নি, তখন বলছে বাকি যা আছে সেখান থেকে বাছাই করে নিয়ে নাও। তাহলে কতভাবে বাছাই হইতে পারে? এগুলা কঠিন মনে হচ্ছে না স্যার? এই কঠিন কাজগুলোকে সহজ করবো কিন্তু আমরা এই চ্যাপ্টারের সমাবেশ অংশে, বুঝছো? তো বাছাইয়ের সিলেকশন নিয়ে যত কাহিনী সেটা সমাবেশে। বিন্যাসের মধ্যে কাহিনীগুলো কি হবে বলছি স্যার? বিন্যাসের মধ্যে কাহিনীগুলো হবে হচ্ছে কতভাবে সাজাতে পারি, বুঝতে পারছো? ইভেন সমাবেশে এটাও, বিন্যাসের মধ্যে এটাও আসতে পারে, বাছাই করে সাজানো, বুঝছো ব্যাপারটা? বাছাই করে সাজানো। ওই ব্যাটিং অর্ডার সাজাবো না তুমি? ক্রিকেটের মধ্যে ব্যাটিং অর্ডার, ফার্স্টে টপ অর্ডার ব্যাটসম্যান কে হবে, ফার্স্ট কে নামবে, সেকেন্ড কে হবে, ওপেনারের মধ্যে ফার্স্ট কে হবে, সেকেন্ড কে হবে, ফার্স্ট রাউন্ডে কে নামবে, হ্যাঁ, তারপরে 4 নম্বর ব্যাটসম্যান কে হবে, 5 নম্বর ব্যাটসম্যান কে হবে, 6 নম্বর ব্যাটসম্যান কে হবে, 7 ফিনিশার, 7-8 ফিনিশার রোলগুলো কে প্লে করবে, 8, 9, 10 এগুলা কে হবে। এইগুলা এই সিলেকশনগুলা কি তুমি বাছাই করতেছো না? ওমা, কোনোদিন হইতে পারে না যে আমাদের মুস্তাফিজুর রহমানকে ওপেনিংয়ে নামাই দিতে পারে? দিছে এরকম দুনিয়াতে, এরকম বলারকে দুম করে ওপেনিংয়ে নামাইছে এরকম অহরহ উদাহরণ আছে কিন্তু। হ্যাঁ, যে সুরিয়া করছে। তার সবচেয়ে বড় কিছু হচ্ছে কি তোমার ওই সুনীল নারায়ণ, তো একেবারে আইপিএলের মধ্যে 2-3 সিজন একদম সুপার হিট বোলার থেকে 9, 10, 11 থেকে নামা প্লেয়ার, সে 1 নম্বরে একদম ওপেনিং এসে 50, 54, 55 এরকম করে দিয়ে চলে যেত। তো না, বিষয়টা হচ্ছে কি, একটা ধরনের আমি দেখাচ্ছি লাইফের একটা অংশ নিয়ে তুমি কিন্তু চিন্তা করলে অনেক কিছু করা যায়। তুমি এখন ক্রিকেটের বাইরে কথা বলতে বললে আমি আরও অনেকগুলো বিন্যাস সমাবেশ অন্য উদাহরণ দিয়ে দিতে পারি।
এখানে মোটামুটি ক্রিকেট আজকাল ছেলে মেয়ে সবাই দেখো, সো ওই সেন্সে আমি জাস্ট ক্রিকেট দিয়ে বুঝাচ্ছি আর কি, কেমন? সো এটা সেন্সে ক্রিকেট দিয়ে বুঝাচ্ছি। সো আমরা বোঝাচ্ছি স্যার ওই সময় সাজানোর একটা ব্যাপার চলে আসছে না? সো তুমি কি করতেছো, 15 জন থেকে বা 17 জন থেকে 11 জনকে বাছাই করে আবার সাজাচ্ছ, সেটাও আলোচনা হবে কোথায়? বিন্যাসে। সাজানোর কথা বললেই কোথায় আলোচনা হবে? বিন্যাসে। ভেরি গুড। এবারে স্যার চলে আসো, আমরা মূল পড়ায় চলে আসি। তোমরা জানো যে আমি সবসময় একটা ভূমিকা দিয়ে শুরু করতে পছন্দ করি। এটা বললাম, এখানে যা যা মাথায় ঢুকছে হালকার উপর ঝাপসা এটা মাথায় রাখো, মানে মাইন্ডটা সেট করলাম, বুঝতে পারছো? তোমাদেরকে ওয়ার্ম আপ করাইলাম। এখন মূল পড়ায় চলে আসবো। স্যার গণনা জিনিসটা, সো দেখো স্যার, যোগ বিয়োগ গুণ ভাগ, আগেরকার দিনে গণিতবিদরা মনে করতেন যে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে সব সমস্যার সমাধান করে ফেলা যায়। বিমল একেবারে ক্লাসের মাঝখানে একদম কথা বলবো না, হ্যাঁ? সো আসো, সো যোগ বিয়োগ গুণ ভাগ বিজ্ঞানীরা, ম্যাথমেটিশিয়ানরা ধারণা করতো এই 4টা দিয়ে সব সমস্যার সমাধান করে ফেলা যায়। তো আমি গণিতবিদকে জিজ্ঞেস করছিলাম, বললাম যে আমার কাছে একটা ঘড়ি আছে, আমি আর 3টা কিনছি, আমার ঘড়ির সংখ্যা কয়টা হলো? বলে 4টা হলো, যোগ করে দিলাম, বাস, ভেরি গুড, সমাধান হয়ে যাচ্ছে কিন্তু কত সুন্দর করে। তো বলা, তারপর আমি জিজ্ঞেস করলাম আমার কাছে একটা শার্ট আছে, একটা শার্ট আছে, আর হচ্ছে 3টা প্যান্ট আছে, তো আমি কয়ভাবে ড্রেস পরতে পারি? তো সে বললো ভেরি গুড, খুব সুন্দর, 1 into 3, তুমি 1-এর সাথে 3 গুণ করে দাও, রাইট? একটা শার্ট প্যান্ট নাম্বার 1, একটা শার্ট প্যান্ট নাম্বার 2, একটা শার্ট প্যান্ট নাম্বার 3, তুমি 3ভাবে পড়তে পারো। তো যদি বললো যে আমার কাছে, আমি বললাম যে 2টো শার্ট আছে, 3টা প্যান্ট আছে, আমি কয়ভাবে পড়তে পারি? ও বললো খুব সহজ, 2 into 3, 6ভাবে পড়তে পারো তুমি। সো গুণ দিয়ে এগুলো সহজে হয়ে যাচ্ছে। এবার তারে আমি দিলাম কি, তারা আমি বললাম বাচ্চা দন অনেকক্ষণ ধরে খেলা করছো, যোগ বিয়োগ গুণবান্দি সব আমাকে বুঝাই দিচ্ছ, হ্যাঁ সব বুঝাই দিচ্ছ না? এইবারে আসো, যে আমার কাছে 3টা চশমা আছে, 5টা ঘড়ি আছে, 4টা শার্ট আছে, 10টা প্যান্ট আছে, 3 জোড়া জুতা আছে, এবার কয়ভাবে পড়তে পারবো? লেগে গেছে, মারো গুণ আর গুণ, গুণ আর গুণ, ভাগ, এটা এটা ওটা ওটা করতে করতে শেষ অবস্থা, খারাপ অবস্থা। তো সে ওইটা গুণ টুন করে করতে চাচ্ছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আরও মজার ব্যাপার, এইটা তাও গুণ দিয়ে সলভ করে ফেলতে পারবে, প্রত্যেকটা গুণ দিয়ে সলভ করে ফেলতে পারবে, সবগুলো গুণ দিয়ে করতে পারবে। কিন্তু এবারে এই শার্ট প্যান্টের প্রবলেম থেকে বের হয়ে তারা, আমি বললাম যে আমার কোনো একটা জায়গায়, ধরো একদম সহজ সিম্পল উদাহরণ আমি বলি, যে আমি এবার গণিতবিদকে বললাম এসে যে আমার এইখানে অনেকগুলো বাচ্চারা আছে, আমরা হচ্ছে স্কাউটে যাব, তো আমার হচ্ছে মেয়েদের মধ্য থেকে 5 জন লাগবে, ছেলেদের মধ্য থেকে 2 জন লাগবে, আবার ছেলে মেয়ে যে কোনোভাবে মোটামুটি যারা আগে স্কাউট করছে এমন গ্রুপ অফ পিপল থেকে আমার মোটামুটি 10 জন লাগবে। তাহলে আবার একটু বলে দিই, আগে থেকে স্কাউট করছে ছেলে মেয়ে, রিগার্ডলেস অফ ছেলে মেয়ে, 10 জন আমার কাছে ওইখান থেকে লাগবে স্যার। এরপরে স্কাউট করেনি এমন থেকে মেয়ে লাগবে 5 জন, ছেলে লাগবে 2 জন। এরপরে বললাম একেবারে ফ্রন্টে সামনে ঢোল টোল নিয়ে ইয়ে করার জন্য, ওইটা বাজানোর জন্য আমার কাছে আরও 3টা ছেলে লাগবে, আরও 3টা ছেলে লাগবে। সো এবার তার মাথায় গেছে নষ্ট হয়ে, এবার কতক্ষণ কি হয়, আমাদের এখানে 12 জন ছেলে আছে, ধরো যে 15 জন মেয়ে আছে, এবার সে সারাদিন গুণ করতে থাকে, এদিকে বলে 5 জন, এদিকে বলে 1 জন, কারণ আগে আমার শার্ট প্যান্টের প্রবলেমে সে গুণ দিয়ে করে ফেলতে পারতেছিল, প্রতিবার আমি একটা করে বাছাই করতেছি, ঘড়ি বাছাই করতেছি একটা, শার্টও বাছাই করতেছি একটা, জুতা বাছাই করতেছি 1 জোড়া, প্যান্টও দিচ্ছি 1 জোড়া, এখন একের জায়গায় মানে একটা আর কি, হ্যাঁ একটাই। সো সবগুলো একটা একটা করে বা 1 জোড়া একটা করে করে হচ্ছিল। এখন হয়ে গেছে কি, এখন প্রতিবার আমি কি করছি, কোনোবার 2টা বলছি, কোনোবার 3টা বলছি, সে তো আর গুণ দিয়ে পারে না, তো বলে যে যোগ বিয়োগ গুণ ভাগ তো এখানে ফেল হয়ে গেছে, পারা যাবে, গুণ দিয়ে করতে করতে জীবন অর্ধেক শেষ হয়ে যাবে, বুঝছো? তো তখন আমাদের সহযোগিতা নিতে হবে এই বিন্যাস এবং সমাবেশের, বুঝতে পারছো ব্যাপারটা? তো তাহলে সেখানে আমাদের নতুন করে একটা জিনিস পড়তে হবে, যেটার নাম হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল নাম শুনছো তোমরা?
সো ফ্যাক্টোরিয়াল, এই যে ফ্যাক্টোরিয়াল নামে একটা জিনিস আমরা পড়বো। এটা দেখতে এইভাবে করা হয়, যেমন 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, এইগুলো নিয়ে আমরা একটু পড়ালেখা করব। সো একেবারে শুরুতে আমরা ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি দেখে ফেলবো, আসো স্যার। সো 1 ফ্যাক্টোরিয়াল ইজ 1, ইভেন 0 ফ্যাক্টোরিয়াল ইজ 1, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 ইন্টু 1, দ্যাট ইজ 2, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 2 1, দ্যাট ইজ 6, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n এর চেয়ে 1 কম, n এর চেয়ে 2 কম, and so on 3 2 1। মানে বুঝছো ব্যাপারটা, মানে আস্তে আস্তে কমতে কমতে 1 পর্যন্ত চলে এসে গুণ যেটা হবে সেটাই আনসার। বুঝছো ব্যাপারটা? না কেন 0 আসবে? গুণ করলে এই অশূন্য সংখ্যাগুলোর গুণফল কখনো শূন্য হতে পারে? অশূন্য বাস্তব সংখ্যার গুণফল কখনো শূন্য আসতে পারে না স্যার। পারবে না? একটা তো শূন্য নেই এখানে, এখানে শূন্য আছে নাকি? সংখ্যা একটা কিছু একটা আসবে স্যার, এটা পরে দেখাবো, আগে এটা বুঝো স্যার। বুঝছো ব্যাপারটা? টেকনিকটা কীভাবে করছে বুঝতে পারছো স্যার? সো এই ফ্যাক্টোরিয়াল নামক টুলটা আমরা এখানের মধ্যে ইউজ করব আর কি, কেমন? আচ্ছা ধরো এখন এখন যেমন ধরো যে লিখো তোমরা এবারে এটা তুলে নাও, এটা তুলে নাও, ফ্যাক্টোরিয়ালের এই অংশটা তুলে নাও, তারপর আমরা বিন্যাস নামে একটা জিনিস তুলবো স্যার। দ্রুত করো স্যার। শেষ স্যার? তাহলে দেখো স্যার এখানে আমরা কি করে দেখো, খেয়াল করো, উপরে লিখো স্যার বিন্যাস। আমরা বিন্যাস নিয়ে আগে পড়ালেখা করি। তো দেখো স্যার বিন্যাস করতে গিয়ে বিন্যাসের একবার বেসিকটা বলি স্যার। 4 জন, 1 নম্বরে 4 জন ব্যক্তি 4টি আসনে, কোনো বেঞ্চে 4টি আসনে কতভাবে বসবে, এরকম একটা কোয়েশ্চেন। মানে n সংখ্যক জিনিস n সংখ্যক জায়গায় সাজানো। বুঝছো ব্যাপারটা? তো তোমরা এই 3 জন বসে আছে, এই 3 জন কতভাবে এই বেঞ্চের মধ্যে বসবে, এইখানে 3 জন বসে আছে, এই 3 জন কতভাবে বসবে, বা 4 জন থাকলে 4 জন কতভাবে বসবে। বুঝতে পারছো? সো এরকম যদি ব্যাপারটা হয় তাহলে ধরো আমরা 4টা আসন এখানে চিন্তা করি, কল্পনা করি মনে মনে, 1 2 3 4, কয়টা আসন পেলাম স্যার? ভালো মতো বুঝো, ভালো মতো বুঝতে হবে কিন্তু স্যার। আমি আজকে খুব অল্প কয়েকটা জিনিস দেখাবো, কিন্তু আজকে যা দেখাবো ঠাস করে মাথায় ঢোকায় বলতে হবে। তোমার রিটেন তোমাদের কি বলে জানো, এইচএসসি পরীক্ষার সিকিউতে আসলে কীভাবে আনসার করতে হবে সেটা বলে দিব। অ্যাডমিশনে কখনো আসলে সিকিউ হোক, মানে লিখিত হোক কিংবা এমসিকিউ হোক, কীভাবে তোমরা শর্টকাট আনসার করবে সেটা সবগুলো দেখাইয়ে দিব স্যার। সো এইটা একটু বুঝো, এইটা একটু বুঝো। সো আমার কাছে 4 জন আছে, 4টা অবস্থানে বসবে। তাহলে প্রথম বেঞ্চের প্রথম সিটটা কয়জনকে ইনভাইট করবে? বলে একজনকে ইনভাইট, 4 জনকে ইনভাইট করবে যে আসো কে বসবা বলো। সো প্রথম সিট 4 জনকে ইনভাইট করবে। তো ক্যান্ডিডেট কয়জন? 4 জন। তাহলে 4 জনের যে কোনো একজন এখানে বসতে পারে, রাইট? সো অপশন আমাদের 4টা। একজন বসে গেল, ধরো শ্রেষ্ঠশ্বরী বসে গেল প্রথম সিটটাতেই, ও তো প্রথমেই বসা আছে। তো বসার পরে আর কয়জন আছে? 3 জন আছে, সিট আছে আমার 3 জন। এই সেকেন্ড সিটটা তাহলে আর কয়জনকে ইনভাইট করবে? 3 জনকে। তার মানে আর 3টা এখানে অপশন ওর জন্য আছে।
তো 3টা অপশন থেকে আরও একজন বসে গেলা, লাস্টে আর 2টা পড়ে আছে, ব্যক্তি আছে 2 জন। থার্ড সিটটা কয়জনকে অফার করবে? 2 জনকে অফার করবে। অপশন আছে 2টা, তার মধ্যে থেকে একজন বসবে। আর লাস্ট সিটের জন্য একটাই অপশন, একজনই বসতে হবে। বুঝছো ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? ওকে, তাহলে 4 3 2 1 এইগুলো সবগুলাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কতভাবে বসা সেটা বের হয়ে গেছে। কারণ এখানে 4টা অপশন, এখানে 3টা অপশন, এখানে 2টা অপশন, এখানে একটা অপশন, সব মিলাই এতটা অপশন হয়ে গেল। 24টা নাকি স্যার? 24টা না স্যার? তাহলে আমাদের এটা 24 ভাবে হয়। কিন্তু একটা জিনিস কি খেয়াল করছে, এটা কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল, 4 3 2 1। বুঝতে পারছো? তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বলতে পারি যে n সংখ্যক বস্তু, n সংখ্যক বস্তু n স্থানে সাজাতে বিন্যাস সংখ্যা n ফ্যাক্টোরিয়াল। এটা সবার প্রথম সূত্র। বিন্যাসের একেবারে শুরুতে তোমাকে এটা বুঝতে হবে যে এই জন্য যে কোনো জায়গায় এমসিকিউ আসছে, 5 জন ব্যক্তিকে আমরা সাজাবো, কোনো কন্ডিশন ছাড়া শুধু সাজাবো, আর কোনো কন্ডিশন বলা নেই। 5 জন ব্যক্তি আমরা সাজিয়ে দিব, একটা লাইনে সাজাবো। কীভাবে সাজাবো? লাইনে সাজাবো। কয়ভাবে সাজাতে পারি? n ফ্যাক্টোরিয়াল, রাইট? একটা কথা আছে, এটা একটা লিখে ফেলো, আগে লিখে ফেলো, আগে লিখে ফেলো, লিখে ফেলো। আসতেছে না মনে হচ্ছে? আসতেছে, আসতেছে স্যার, একেবারে শেষ পর্যন্ত তো আসতেছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। বাচ্চারা বুঝছো তোমরা এই জিনিসটা? সো এটা সবার প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে n সংখ্যক বস্তু n স্থানে সাজাতে বিন্যাস সংখ্যা n ফ্যাক্টোরিয়াল। এটাই আমাদের ফর্মুলা। বুঝছো? 5 জনকে সাথে 5 ফ্যাক্টোরিয়াল, 4 জনকে সাথে 4 ফ্যাক্টোরিয়াল, 100 জনকে সাজাতে চাইলে 100 ফ্যাক্টোরিয়াল, যা আসে বের করে ফেলবা, ক্যালকুলেটারে বসা দিলে বের হয়ে চলে আসে স্যার। ওকে বাচ্চারা? এবারে শোনো, এবার আমি পরে চলে যাই স্যার। ওকে, ধরো এবারে তোমাদেরকে বেঞ্চে অনেক, মানে এক একটা বেঞ্চ নিয়ে অনেক গল্প বলে ফেললাম। এবারে সেকেন্ড আরেকটা কন্ডিশন বললাম স্যার, আমার কাছে 3টা ক্যাপ আছে, একটা লাল, একটা কমলা, আর একটা কি দিব? সাদা। লাল, কমলা, সাদা। ঠিক আছে স্যার, লাল, কমলা, সাদা, এই 3টা ক্যাপ আছে। শোনো, এইবার তোমাদের মধ্যে থেকে 3 জনকে বাছাই করে এই 3টা ক্যাপ দিব, ক্যাপ পরাই দেব। সো 3 জন বাছাই করে বলবো এখানে তোমরা কয়জন হয়ে গেছে? এখন 8 জন হয়ে গেল। সো এই 8 জনের মধ্যে 3 জনকে টেনে নিয়ে আসতে হবে, তারপরে 3টা ক্যাপ পরাতে হবে। তাহলে আমার ক্যাপগুলোকে পজিশন হিসেবে আমরা চিন্তা করতে পারি না স্যার? 3টা ক্যাপকে 3টে পজিশন চিন্তা করতে পারি না? লেটস সে সবচেয়ে বেশি যে উপস্থিত থাকে, টাইমলি উপস্থিত থাকে, যে তোমরা 2-3 জন পর পর আসলা, সে সবচেয়ে টাইমলি যে উপস্থিত থাকে তাকে একটা ক্যাপ দিতে পারি। পরীক্ষায় সবচেয়ে বেশি ভালো নাম্বার যে পাই তাকে একটা ক্যাপ দিতে পারি। ক্লাসে খুব অ্যাটেন্টিভলি কোয়েশ্চেন আনসার করে তাকে একটা ক্যাপ দিতে পারি, রাইট? ওকে, তাহলে এই 3টা ক্যাপ মানে 3টে পজিশন বোঝাচ্ছে না স্যার? 3টে পজিশন বোঝাচ্ছে, এভাবে চিন্তা করো তোমরা। তাহলে তোমরা এখানে কয়জন আসছো? 8 জন। তাহলে প্রথম ক্যাপের জন্য ক্যান্ডিডেট কয়জন? প্রথম ক্যাপের জন্য ক্যান্ডিডেট কয়জন? 8 জন। আমরা বলছি 1 ক্যাপ 2 জন পাবে না, সেটা বলে দিছি। 1 ক্যাপ 2 জন, সরি 2 জনে একজনের 2টা ক্যাপ পাবে না, এটাই আর কি। একজনে 2টা ক্যাপ পাবে না। সো তাহলে দেখো স্যার, তাহলে এইখানের জন্য ক্যান্ডিডেট কয়জন? 8 জন। একজন একটা ক্যাপ পেয়ে যাওয়ার পর তার ক্যাপ পাওয়ার সুযোগ নেই। বাকিদের মধ্যে কে? 7 জন। চল, তাহলে এখানে আমার উপায় কয়টা স্যার? 7টা। লাস্টের ক্যাপের জন্য কম্পিটিশন কয়জন করবে? 6 জন করবে। লাস্ট ক্যাপের জন্য কম্পিটিশন করবে 6 জন। বুঝতে পারছো? তাহলে এইখানে
ব্যাপারটা তোমার একটু বুঝতে হবে। এখানে তাহলে আমার এতটা উপায়ে সাজানো যায়, তাহলে 8 7 6 এটা তো স্যার আর মিলে না, এটা তো আর মিলে না স্যার। হ্যাঁ কি হয়, এটা মিলে না। মিলে না কেন? এখন এই কথা বলিস না ভাই, কথা বলিস না, এই দেখো তাহলে এখন এটার আমরা কেমন সাজাতে পারি? দেখো স্যার এটারে n ফ্যাক্টোরিয়াল লিখলে তো স্যার ভুল হবে নাকি স্যার? অবশ্যই ভুল হবে না। তাহলে আমার থেকে কয়টা বাদ পড়ে গেছে? 4টা বাদ পড়ে গেছে। কয়টা রেখে বাদ পড়ছে? 3টা রেখে বাদ পড়ছে। তাহলে আমরা এখানে কি করতে, দেখো স্যার n সংখ্যক জিনিস হতে r সংখ্যক বাছাই করে বিন্যাস সংখ্যা, বাছাই করে বিন্যাস করতেছি। বিন্যাস মানে কি? সাজিয়ে ফেলা। বিন্যাস মানে কি? সাজিয়ে ফেলা। ওই যে লাল ক্যাপ, সাদা ক্যাপ, কমলা ক্যাপ যে বাছাই করে সাজিয়ে দিচ্ছি স্যার, এরে দিব না ওরে দিব, বিমল পাবে নাকি অর্ণব পাবে নাকি রোহিত পাবে, কে কার কোনটা পাবে সেটা 3 জনকে ধরে বাছাই করে ফেলাম আমরা। বুঝছো ব্যাপারটা? সো এইটা নিয়েই আমরা এখানের মধ্যে চিন্তা করতেছি। এটাকে আর n ফ্যাক্টরে লেখা যাচ্ছে না। n থেকে n বাছাই করলে, n থেকে n বাছাই করলে n ফ্যাক্টরে লিখতে পারছি, এখানে আর পারি না। তো এটাকে কীভাবে লেখা যায়? তো দেখো আমরা নিছি কয়টা? 3টা। নিলাম না কয়টা? 3টার চেয়ে বাকিগুলো যেগুলো সেগুলা। সো এটাকে আসলে এভাবে লেখা যায়। দেখো স্যার ভালো মতো বুঝতে হবে। এখানে যদি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল করে দাও তাহলে দেখবো অটোমেটিক মিলে যাবে। খেয়াল করে দেখো স্যার আমাদের n ছিল 8 ফ্যাক্টোরিয়াল। এটাকে যখন আমরা স্যার 8 থেকে আমরা কত 3 বিয়োগ করব, তাহলে আমার কত থাকে স্যার? ফ্যাক্টোরিয়াল। এটা করো তো স্যার, 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 7 6 5 4, মানে এভাবে লিখতে পারি। মূল কথা তাহলে বাকিটা 5 ফ্যাক্টোরিয়াল লিখে যায় না স্যার? 5 4 3 2 1 কে 5 ফ্যাক্টোরিয়াল লিখে ফেলতে পারবো কিনা? ফ্যাক্টোরিয়ালকে কিন্তু এরকম আংশিকভাবে ভেঙে ফ্যাক্টোরিয়াল দিয়ে দেওয়া যায় আবার। মানে তুমি 8 7 6 নাও 5 ফ্যাক্টোরিয়াল, 8 থেকে 3 গেলে এটা 5 ফ্যাক্টোরিয়াল লিখা যায় না স্যার? এবারে বাবারা আমাকে বলো তো এই 5 ফ্যাক্টোরিয়াল যাবে না কাটাকাটি হয়ে গিয়ে আবার এটা চলে আসতেছে না? তাহলে এটা একটা মজার কিছু একটা পেয়ে গেলাম স্যার, আমরা খুবই মজার জিনিস পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম স্যার এটার জন্য সাজানোর সংখ্যা হয়ে যায় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝছো ব্যাপারটা নাকি বুঝো নাই? তাহলে 8 জন থেকে আমরা কয়জন নিচ্ছি? 3 জন নিচ্ছি। নিয়ে সাজাতে গেলে এটা করতে হবে। এইটাকে বলা হয় n পারমিউটেশন r। পারমিউটেশন না, বিন্যাসের ইংলিশ হচ্ছে পারমিউটেশন। তাহলে 8 জন থেকে 3 জন। বুঝে গেছো? আশা করি সবাই বুঝতে পারছো, রাইট? তো তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এটাকে পারমিউটেশন ভাঙা নিয়ে এসছে এইটা আর একটা টুল আমাদের জন্য পারমিউটেশনের। এটা ফ্যাক্টোরিয়ালটাও শিখে ফেলছি স্যার আমরা, এখন পারমিউটেশনের অংশে পারমিউটেশন কীভাবে করতে হয় সেটাও শিখে ফেলছি আমরা। ঠিক আছে, এটা কেমনে মিলাইছে আমি তোমাদেরকে বলে দিই স্যার। এটা মিলাইছে হচ্ছে এমন করে যে দেখো স্যার 8 7 6, এখানে যদি একটা 5 ফ্যাক্টোরিয়াল করে দিই, এখানে আর একটা 5 ফ্যাক্টোরিয়াল করতে হচ্ছে। তো এখানে স্যার 5 ফ্যাক্টোরিয়াল মানে কি স্যার? এখানে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এখানে 3টা বাদ রেখে করছি, তাহলে 8 মাইনাস 3। স্বাভাবিক বিষয়। তো স্বাভাবিক বিষয় হচ্ছে তোমার এটা আসলে বোঝা যায় যে উপরে আমার এখন 8 ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে আর নিচে হচ্ছে তোমার 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে। তার মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ম্যাথমেটিশিয়ানরা এইভাবে বের করছে, বাট তোমাদের এই জিনিসটা পুরোটা এগুলো বুঝে করার দরকার নেই। জাস্ট এখানে মাথায় রাখবা ম্যাজিকের মধ্যে কীভাবে মিলে যাচ্ছে। বুঝছো? খুব সুন্দর করে ম্যাজিক্যালি এটা মিলে যাচ্ছে। এটাকে এভাবে লেখা যায়, রিপ্রেজেন্ট করা যায়, মুখস্থ করে ফেলছে। ফ্যাক্টোরিয়ালের সাহায্য নিয়েই কিন্তু আমরা কি করছি? ফ্যাক্টোরিয়ালের সাহায্য নিয়েই আরেকটা নতুন করে কিছু একটা বানাইছি। এখানে আরো একটা জিনিস বলা যায়, তোমরা তাহলে এখান থেকে নোট লিখে রাখতে পারো একটা কি জিনিস জানো স্যার? NPN, এটা মানে কিন্তু n ফ্যাক্টোরিয়াল। NPN মানে কি? n ফ্যাক্টোরিয়াল।
বুঝছো? NPN মানে হলো n ফ্যাক্টোরিয়াল। জি স্যার, বুঝছেন? কারণ আমরা একটু আগে দেখছি n থেকে n সাজাইলে n ফ্যাক্টোরিয়াল হয়। ঠিক আছে, তাহলে এটাও একটু এখন বুঝতে পারবা যে একটু আগে আমরা সেটা দেখছি না, আমাকে কেউ একজন এখানে প্রশ্ন করছিল না স্যার? এবারে দেখো n মাইনাস n, এটা কেমনে বুঝছি? এই n থেকে n সাজাইলে সেটা তো আমরা এখানে আলাদা করে প্রমাণ করছি নাকি স্যার? এখানে সেটা লিখতে পারি না স্যার? n থেকে n সাজাইলে n ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে এইটাকে এখানে লিখো। এটা মানে আমরা বলতেছি n ফ্যাক্টোরিয়াল। এখানে কি চলে আসে দেখছো স্যার? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। তার মানে কি দাঁড়াইছে? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 দাঁড়াইছে না? এটার পরের লাইন তুমি করলে কি পাবা? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়ে যাবে না? হবে কি না? তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। এবার কার কনফিউশন ছিল বুঝতে পারছো? আমরা এটা কোথা থেকে নিচ্ছি? এটা মানে কি বুঝি? n থেকে যদি r বাছাই করে নি স্যার, তাহলে npr না? n থেকে n বাছাই করলে npn। এটা মানে আমরা আগের সূত্রে দেখলাম n ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানের মধ্যে সেটা বসিয়ে দাও, সূত্রটা বসিয়ে দাও স্যার, বসিয়ে দিই n ফ্যাক্টোরিয়াল। কোথায়? n থেকে n বাছাই করছি জন্য r এর মান n সমান আর কি, r এর মান n এর সমান হয়ে গেলে স্যার ঘটনাটা এভাবে হয়ে যায়, সেইখান থেকে 0 ফ্যাক্টোরিয়াল মান বের হয়ে যায়। বুঝছো? বুঝছো? 8 বার না, আমি বললাম 3টা পজিশন, 3টা ক্যাপ আছে না? 3টা ক্যাপ মানে 3টা পজিশন। এই পজিশনের জন্য ক্যান্ডিডেট 8টা, এই পজিশনে 7টা, এই পজিশনে 6টা, তাহলে 8 7 6 মাল্টিপ্লাই করে দিলাম। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এইটা আরেকভাবে আমরা বিন্যাস করে ফেললাম, যেখানে তাহলে বিন্যাসের একেবারে বেসিক 2টা প্রিন্সিপাল আমরা দেখে ফেললাম যে n সংখ্যক ব্যক্তিকে nটে স্থানে সাজাতে চাইলে কিভাবে করতে হয় এক সিরিয়ালে। আবার দেখলাম n সংখ্যক থেকে r সংখ্যক তুলে এনে সাজাতে চাইলে কি করতে হবে। 8 জন ব্যক্তি হতে 3 জন ব্যক্তিকে বাছাই করে সাজাতে চাইলে, বা 8 সংখ্যক ব্যক্তিকে 3 জন ব্যক্তি বাছাই করে তাদেরকে 3টি ভিন্ন উপহার দিতে চাইলে। বুঝছো আমার কথা? তাহলে কতভাবে করা যেতে পারে, এটা গেল। তো নেক্সট দিন আমরা স্যার আরো কয়েকটা ডিফারেন্ট কেসের বিন্যাসগুলো দেখবো। ঠিক আছে স্যার? ডিফারেন্ট কেসের বিন্যাসগুলো দেখে বিন্যাস আমরা ক্লাস করে দিব। লেটস সে আমরা আর 4টা ক্লাসের মধ্যে বিন্যাস সমাবেশ শেষ করার চেষ্টা করবো, 4টা থেকে 5টা ক্লাস। কেমন? ঠিক আছে, সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ।